নমস্কার, আমি রাজ। ব্যানার্জি স্টুডিওয় আপনাকে স্বাগত। আজ আপনার জন্য স্যার আর্থার কনান ডয়েল রচিত মাম্মি রহস্য। স্যার আর্থার কনান ডয়েল জন্ম 1859 সালে এডিনবারা, স্কটল্যান্ডে। মৃত্যু 1930 সালে। তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার। রোজগার বাড়ানোর জন্য তিনি হাতে ধরলেন কলম এবং লিখতে শুরু করলেন ছোট গল্প। তার বিখ্যাত উপন্যাস হল শার্লক হোমস। এছাড়াও তিনি লিখেছেন ভুতুড়ে গল্প, অ্যাডভেঞ্চারাস গল্প প্রভৃতি। এই গল্পটি আমরা নিয়েছি বিশ্বসেরা শ্রেষ্ঠ 50টি ভূতের গল্প থেকে। প্রধান চরিত্রে গল্পের কথক এভারক্রেমবি স্মিথ, জেফ্রো হেস্টি, মঙ্কহাউস লি, এডওয়ার্ড বেলিংহ্যাম এবং টমাস স্টাইলাস। গল্প পাঠে এবং টমাস স্টাইলাসের চরিত্রে সুরজিৎ, এভারক্রেমবি স্মিথের চরিত্রে কৃষাণু, বেলিংহ্যামের চরিত্রে অপূর্ব, মঙ্কহাউস লিয়ের চরিত্রে তমাল, জেফ্রো হেস্টি ও গল্পের সূত্রধার আমি রাজ। শুরু হচ্ছে আজকের গল্প, স্যার আর্থার কনান ডয়েল রচিত মাম্মি রহস্য। শহরের এক প্রান্তে অক্সফোর্ডের পুরনো কলেজ অঞ্চলে বহু প্রাচীন জীর্ণ শীর্ণ প্রায় ভেঙে পড়া মিনারটা দীর্ঘ বয়সের ভার নিয়ে দাঁড়িয়ে আছে। তার খিলানগুলো ভাঙা, বিরাট দরজা দুটো হেলে পড়েছে। ঘন পুরু আইভিলতা আচ্ছন্ন করে রেখেছে মিনারটাকে। এখানে কজন লোক থাকে? হ্যাঁ, নিচ থেকে একটা সিঁড়ি পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে গেছে। দোতলা, তিনতলা ও চারতলায় একইভাবে সিঁড়ি দুটো থেকে ঘর বেরিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 3 জন ওখানে থাকে। একান্তে পড়াশোনা বা কাজকর্মের পক্ষে জায়গাটা কিন্তু বেশ ভালো। ওপর তলায় থাকেন এভারক্রেমবি স্মিথ, মাঝের তলায় এডওয়ার্ড বেলিংহ্যাম, তার নিচে উইলিয়াম মঙ্কহাউস লি, একেবারে নিচে থাকে চাকর টমাস স্টাইলাস। বুড়ো লোকটা ঘরদোর দেখে আর ওপর তলায় লোকেদের রান্নাবান্না কাজকর্ম করে। রাত প্রায় 10টা। চারতলায় নিজের ঘরে আরাম কেদারায় শুয়ে সুন্দর স্বাস্থ্যবান এভারক্রেমবি স্মিথ। সামনে একইভাবে পুরনো বন্ধু জেফ্রো হেস্টি। মস্কো নদীতে নৌকা চালিয়ে ক্লান্ত হয়ে ওরা ফিরেছে। কথা বলতে বলতে হঠাৎ হেস্টি বলল, মিনারের অন্য দুজনের সঙ্গে তোমার বেশি মেলামেশা না করাই ভালো। কেননা ওই মঙ্কহাউস লি বেশ ভালো হলেও ওই বেলিংহ্যাম মানুষটা কেমন যেন ঠিক সুবিধার মানুষ নয়। কেন? জানতে চাইল স্মিথ। বেলিংহ্যামকে কেন আমি পছন্দ করি না তা ঠিক বলতে পারবো না। তবে হ্যাঁ, ও চোর বা গুন্ডা বদমাশ বলে কিন্তু নয়, কিন্তু ও কেমন যেন একটা অদ্ভুত ধরনের মানুষ। অন্য ছেলেদের সঙ্গে ওর কোনো মিল নেই। বেলিংহ্যামের চোখ দুটোতে ভীষণ ধূর্তামি আর শয়তানি মাখানো। সবাই নাকি বলে ও মন্ত্রতন্ত্র জানে। হ্যাঁ, অবশ্য ওর গুণও আছে অনেক। পার্সি, আরবি, হিব্রু ইত্যাদি প্রাচ্য দেশের ভাষাও নাকি ও জানে। স্মিথ জানতে চাইল বেলিংহ্যাম টুকটাক করে কারো কোনো ক্ষতি করেছে কিনা, তা না হলে ওকে খারাপ বলার কোনো মানে হয় না। হেস্টি দ্বিধা জড়িত স্বরে বলল, ওকে আমি ঠিক সেভাবে সহ্যই করতে পারি না। বিশেষ করে মঙ্কহাউস লির বোন এভেলিনের সঙ্গে যখন ওকে বেড়াতে দেখা যায়। আর লিদের তো আমি অনেক দিন ধরেই চিনি, আর এভেলিনও তো আমার দীর্ঘকালের পরিচিত। এভেলিন সহজ সরল রূপসী মেয়ে, আর ওর পাশে বেলিংহ্যামকে দেখলে মনে হয় যেন ছোট্ট সুন্দর একটা পাখির পাশে একটা কদাকার জঘন্য কোলা ব্যাঙ একেবারে একেবারে লাফাতে লাফাতে চলেছে। হেস্টি আরও বলল যে বেলিংহ্যাম সকলের সঙ্গে ঝগড়া করে, সকলের ওপর জোর ফলায়, আবার নাকি শাসানোর হুমকিও দেয়। সেদিন নিজেই ঝগড়া করে বন্ধু নটনকে শাসিয়েছে। ও সত্যি কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর। রাত বাড়তে থাকে। স্মিথকে সাবধান করে দিয়ে হেস্টি চলে যায়। স্মিথ ডাক্তারি ছাত্র। হেস্টি চলে যাওয়ার পর সে নিজের পড়ার বইয়ে মনোনিবেশ করে। ডাক্তারি শাস্ত্রের অরণ্যে সে ডুবে যায়। হঠাৎ নিচ থেকে এক তীক্ষ্ণ
অথচ অস্পষ্ট শব্দ সে শোনে, যেন কার দীর্ঘশ্বাস, কার আর্তনাদ। মনে হয় বেলিংহ্যামের ঘর থেকেই শব্দটা আসছে। হঠাৎ মনে পড়ল বেলিংহ্যাম সম্বন্ধে তার বন্ধু হেস্টির মতামত। হেস্টি অত বিরূপ কেন? বেলিংহ্যাম তো প্রতিবেশী বন্ধু হিসেবে খারাপ নয়। ওর ঘরে অনেক রাত অবধি আলো জ্বলে। মনে হয় বেশি রাত পর্যন্ত পড়াশুনো করে বলে ওর ঘরে আলো জ্বলে। তবে হেস্টিও কারো সম্বন্ধে নিন্দামন্দ করে না, যদিও সে বেশ স্পষ্টভাষী। আবার পড়ায় মন দিল স্মিথ। হঠাৎ অন্ধকার রাত্রির বুক ভেদ করে একটা তীব্র ভয়াবহ আর্তনাদ শোনা গেল। রক্ত যেন জমাট বেঁধে যায়। আতঙ্কিত স্মিথ শিউরে উঠল। সে স্তব্ধ, বিমূঢ়, বুঝতে পারছে না কি করবে। হঠাৎ সবেগে তার ঘরে ঢুকলো মঙ্কহাউস। হাঁপাতে হাঁপাতে সে বলল, স্মিথ, এক্ষুনি চলো। বেলিংহ্যাম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। অতি দ্রুত সিঁড়ি দিয়ে ওরা নেমে এলো। তারপর বেলিংহ্যামের ঘরে ঢুকেই স্মিথ দারুণ চমকে উঠল। বেলিংহ্যামের ঘরটা প্রায় একটা মিউজিয়াম। ঘরের চারিদিকের দেওয়ালে প্রাচ্য ও মিশর দেশের প্রাচীন অদ্ভুত বিচিত্র সব নিদর্শন, বিভিন্ন ভাঙাচোরা মূর্তি, রাজাদের কারুকার্য করা প্রচ্ছন্ন পোশাক, অস্ত্রশস্ত্র, বিভিন্ন জন্তু জানোয়ারের মাথা, হোরাম, আইসিস, ওজিরিস প্রভৃতি দেবতার অদ্ভুত সব মূর্তি। ছাদ থেকে ঝুলছে হাঁ করা মুখ একটা বিশাল কুমির। ঘরের মাঝখানে টেবিলে ছড়ানো কিছু কাগজের টুকরো, অদ্ভুত দর্শন গাছের ছালের মতো শুকনো পাতা, আর প্যাপিরাস গাছের পাতার একটা পুঁথি। সামনে দেওয়ালের দিকে তাকিয়ে ভয়ে চমকে উঠল স্মিথ। বাক্সে একটা মমি রাখা হয়েছে, পোড়া কাঠের মতো কুচকুচে কালো, কোঁকড়ানো, বিরাট ঈগল নখরের মতো অস্থি সর্বস্ব বড় বড় আঙ্গুলগুলো, কি বিভৎস দেখতে। মমির ঠিক মুখোমুখি চোয়ালে বেলিংহ্যাম শুয়ে, তার চোখ ঠেলে বেরিয়ে আসছে। স্মিথ পরীক্ষা করে দেখল বেলিংহ্যামকে। তারপর দুজনে ধরাধরি করে ওকে সোফায় শুইয়ে দিল। স্মিথ বলল, ওর কি হয়েছিল তুমি জানো? মঙ্কহাউস বলল, না, আমি ঠিক জানি না। ওর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি ওর অবস্থা। সঙ্গে সঙ্গে আমি উপরে গিয়ে তোমাকে ডেকে আনি স্মিথ। বেলিংহ্যাম ভীষণ ভয় পেয়েছে। তার মুখ রক্তশূন্য, বিবর্ণ, চোখের মণি দুটো টেনে বেরিয়ে আসছে। তার মুখের গঠনটাই যেন কেমন পাল্টে গেছে। কোনো এক ভয়ঙ্কর অলৌকিক আতঙ্কে মুখের এই অভিব্যক্তি। মঙ্কহাউস বলল, মনে হচ্ছে মমিটা দেখেই ও এরকম ভয় পেয়ে গেছে। আর একবার ঠিক এই রকমই ভয় পেয়েছিল, আর সেবার মমিটা ছিল ঠিক ওই রকম সামনে। আসলে বেলিংহ্যাম একটু অদ্ভুত ধরনের ছেলে। প্রাচীন জিনিসপত্রে ওর আগ্রহ খুব বেশি। প্রাচীন পুঁথিপত্রের ভাষাও ওর জানা। এ বিষয়ে ও খুব অভিজ্ঞ। আস্তে আস্তে ফিরে আসছে বেলিংহ্যামের জ্ঞান। ক্রমে ও চোখ মেলে চাইল। হঠাৎ মমিটাকে দেখেই ও চমকে উঠল। তাড়াতাড়ি প্যাপিরাস পাতার পুঁথিটা নিয়ে ড্রয়ারে চাবি দিয়ে দিল। তারপর এদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে মঙ্কহাউসকে বলল, তোমরা হঠাৎ এখানে কেন? তোমার চিৎকার শুনে ছুটে এসেছি। এই রকম গভীর রাতে তোমার এইসব মমি টমি নিয়ে খেলা বন্ধ করা উচিত বেলিংহ্যাম। না না, কিছু হয়নি। হঠাৎ শরীরটা একটু খারাপ হয়ে যায়। বেলিংহ্যাম উঠে সেই গাছের ছালের মতো একটা পাতা নিয়ে আলোর চিমনির ওপর ধরল। পাতাটা পুড়ে যায়, ধোঁয়ায় ভরে যায় ঘর। অবশেষে একটা অপরূপ সুমিষ্ট সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে যায়। এরা দুজন বিস্মিত, বিহল। ওদের অবস্থা দেখে বেলিংহ্যাম যেন মজা পেয়েছে। ও মমিটার দিকে তাকিয়ে বলল, ওটা 4000 বছর আগের এক সম্রাটের।
স্মিথ কাছে গিয়ে ভালো করে দেখল মমিটাকে। মমিটার চোখ এখন গর্ত, কিন্তু সেই অন্ধকার গর্তের মধ্যে যেন একটা লাল আগুন জ্বলছে, একটা আরক্ত আভা ছিটকে বেরোচ্ছে। ময়লা কালো চামড়া হাতের সঙ্গে আটকানো, মাথার খুলিতে কালো চুল, ঠোঁটের ফাঁকে তীক্ষ্ণ দাঁত। দৈত্যাকৃতি মমিটাকে দেখলে ভীষণ ভয় করে, মনে হয় যেন এক্ষুনি কারো ওপর লাফিয়ে পড়বে। স্মিথ ফিরে আসে নিজের ঘরে। দিন কাটছে। স্মিথ বেলিংহামের মধ্যে কোনো নিষ্ঠুরতা বা বর্বরতা দেখে না, যে কথা তার বন্ধু হেস্টি বলেছিল। বেলিংহামের মাথায় ঘুরত নতুন কিছু আবিষ্কারের বিষয়, পৃথিবীর অনন্ত রহস্যও সে যেন জানতে চায়। সে বিশেষ করে ভাবত, মানুষ যদি আত্মার ওপর অধিকার স্থাপন করতে পারত। বেলিংহামের আরেকটা অভ্যাস ছিল, নিজের মনে বকবক করা। অনেক সময়ে গভীর রাত্রে নির্জন স্তব্ধতায় তার ঘর থেকে ফিসফিসানি বা চাপা গলার স্বর স্মিথ শুনতে পেত। কিন্তু কিছু জিজ্ঞাসা করলে বেলিংহ্যাম বিরক্ত হতো। নিচতলার চাকর টমাস স্টাইলাসও বলেছিল, বেলিংহ্যাম কেমন যেন দিন দিন পাল্টে যাচ্ছে। সে আপন মনে কথা বলে, ধমকায়, আর আর শুধু তাই নয়, মনে হচ্ছে বেলিংহ্যাম ঘরে তালা চাবি দিয়ে বেরিয়ে গেলেও ওর ঘরের মধ্যে কেউ যেন চলাফেরা করে বেড়ায়। স্মিথ বিস্মিত হয়, তবু টমাসের কথায় গুরুত্ব দেয় না। বুড়ো মানুষ কি বলতে কি বলেছে আর কি শুনতে কি শুনেছে কে জানে। একদিন একটা ঘটনা ঘটল, সেটা বেশ অস্বস্তিকর। রাত্রে বেলিংহ্যাম স্মিথের ঘরে এসেছে। হঠাৎ তাদের মনে হলো বেলিংহ্যামের ঘরের দরজা কে যেন খুলল। সিঁড়িতে শোনা গেল কার পায়ের শব্দ, কিন্তু সব দরজা তো বন্ধ। তাছাড়া এত রাত্রে কেই বা আসবে? কিন্তু অস্বাভাবিকভাবে ছুটে ঘর থেকে বেরোলো বেলিংহ্যাম। অর্ধেক সিঁড়ি গিয়ে কাকে যেন ধমকালো, তারপর ঘরে গিয়ে দরজায় তালাচাবি দিল। স্মিথের ঘরে ফিরে এসে বলল যে তার কুকুরটা হঠাৎ বেরিয়ে পড়েছিল। বেলিংহ্যামকে কেমন যেন শুকনো ফ্যাকাশে দেখাচ্ছে। স্মিথ অবাক হয়, বেলিংহ্যামের কুকুর আছে বলে সে তো কোনোদিন শোনেনি, আর কোনোদিন সেটাকে দেখেও নি। তবে পায়ের শব্দটা কার হতে পারে? পরদিন ভোরে কড়া নাড়ার শব্দে স্মিথের ঘুম ভাঙে। হেস্টি ছুটতে ছুটতে এসে বলল, স্মিথ স্মিথ কাল রাত্রে কে যেন নটনকে খুন করার চেষ্টা করেছে। রাত্রে ফেরার সময় ওই কলেজের গেটের সামনে হঠাৎ ওপারের বিশাল আম গাছ থেকে একটা ভয়ঙ্কর জন্তু নটনের ওপর ঝাঁপিয়ে পড়ে ওই লোহা সাড়াসির মতন হাত দিয়ে তার গলা টিপে ধরে। নটন তো একেবারে মরে যেত। হঠাৎ দুজন লোক এসে পড়ায়, জন্তুটা তাকে ছেড়ে দিয়ে পালায়। ঘন অন্ধকারে সেই ভয়ঙ্কর জন্তুটাকে ঠিকমতো চিনতে পারিনি। ভয়ে আতঙ্কে নটন তো আর সেদিন ঘরের বাইরে বেরোয়নি। বেলিংহামই না কদিন আগে নটনকে শাসিয়েছিল? সেদিনই বাড়ি থেকে বেরোবার সময় স্মিথ শুনল যে বেলিংহ্যামের সঙ্গে মঙ্কহাউসের ঝগড়া হচ্ছে প্রচন্ড। চলে যাও। মঙ্কহাউস বলল, শোনো বেলিংহ্যাম, আমি বেঁচে থাকতে কোনোদিনই আমার বোনের সাথে তোমার বিয়ে দেব না। আর এটাও জেনে রেখো, আমি জেনে শুনে কখনো ইভকে কবরে পাঠাবো না। আর তাহলে তুমিও শুনে রাখো, তুমি যদি আমার কথা না শোনো তো তোমাকে গভীর অনুতাপ করতে হবে। অতি ক্রুদ্ধভাবে দুজনে দুদিকে চলে গেল। বিকেলে নদীর ধারে দাঁড়িয়ে স্মিথ বাইচ প্রতিযোগিতা দেখছে। হঠাৎ মঙ্কহাউস এলো। কিছু কথা বলার জন্য মঙ্কহাউস তাকে নিয়ে এলো নদীর ধারেই ছোট্ট একটা বাগান বাড়িতে। নির্জনে পড়ার জন্য তার বন্ধু হ্যারিংটন এটা ভাড়া নিয়েছে। মঙ্কহাউস বলল, শোনো স্মিথ, বেলিংহ্যামের কাছ থেকে তোমার দূরে থাকাই উচিত। কেন বলো তো মঙ্কহাউস? ও ভয়ঙ্কর বিপজ্জনক। ওর কথা সব আমায় বলেছে, তাতেই আমি বুঝেছি ওর স্বরূপ। তুমি আজই ঘরটা পাল্টাবার চেষ্টা করো স্মিথ। ও হয়তো ইচ্ছাকৃতভাবে তোমার কোনো ক্ষতি করবে না,
কিন্তু যে কোনো সময়েই তোমার বিপদ হতে পারে। স্মিথ বলিষ্ঠ ও সাহসী। সে অকারণ ভয়ে অমন সুন্দর নির্জন পরিবেশ ছাড়তে রাজি নয়। ওখানে লেখাপড়া করার খুবই সুবিধে। তবু সে মঙ্ক হাউসকে ধন্যবাদ জানালো তার শুভকামনার জন্য। সন্ধ্যা হয়েছে। অন্ধকার সিঁড়ি দিয়ে স্মিথ উঠছে। বেলিংহ্যামের দরজা খোলা। ঘরে কেউ নেই, কিন্তু বাতি জ্বলছে। স্মিথ উঁকি মারল ভেতরে। মমিটা নেই, শুধু বাক্সটা আছে। বেলিংহ্যাম ওটাকে হয়তো কোথাও সরিয়ে রেখেছে। স্মিথ ওপরে উঠছে। অন্ধকারে কে যেন পাশ দিয়ে পেরিয়ে ওপরে চলে গেল। গায়ে যেন ধাক্কাও লাগলো। কে কে ওখানে? কার পায়ের শব্দ? কে ধাক্কা দিল? কে কে? স্মিথ চিৎকার করে বলে উঠল। আলো জ্বালিয়ে বসতে না বসতেই ছুটতে ছুটতে এলো হেস্টি। হাঁপাতে হাঁপাতে সে বলল, মঙ্ক হাউস জলে ডুবে গেছে। এখনো চেষ্টা করলে বোধ হয় তাকে 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 বাঁচানো যেতে পারে। মঙ্ক হাউস আছে ওই হ্যারিংটনের বাড়িতে। সিঁড়ি দিয়ে দ্রুত নামার সময় স্মিথ দেখল বেলিংহ্যামের দরজাটা তখনও খোলা রয়েছে। স্মিথ ঘরের ভেতর নজর করল। তার রক্ত যেন গর্জন করে লাফিয়ে পড়ল। সেই মমিটা রয়েছে বাক্সে, আর তার চোখের কোটরের জমাট অন্ধকার থেকে আরক্ত আভা ছিটকে বেরোচ্ছে। বিমূঢ় বিহল স্মিথের হুঁশ ফিরল হেস্টির ডাকে। দুজনেই ছুটল। স্মিথ মঙ্ক হাউসের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে। অনেক প্রয়াসের পর তার চেতনা ফিরল। ভয়াল আতঙ্কে বিস্ফোরিত চোখে মঙ্ক হাউস বলল, আমাকে কেউ ঠেলে জলে ফেলে দিয়েছে। নদীর দিকে সামনে করে দাঁড়িয়েছিলাম। কে যেন পালকের মতো তুলে আমাকে জলে ছুঁড়ে ফেলে দিল। লি, আমি এ কথা বিশ্বাস করি। মঙ্ক হাউসের কানের কাছে মুখ এনে আস্তে আস্তে বলল স্মিথ। জমাট বাঁধা বিস্ময় নিয়ে লি মঙ্ক হাউস মুখ তুলল। মৃদু স্বরে বলল, তুমি বিশ্বাস করছো স্মিথ? হ্যাঁ মঙ্ক হাউস, কেন করব না? ফেরার সময় স্মিথ চুপচাপ ভাবছে অনেক কথা। বেলিংহ্যামের ঘর থেকে মমিটা চলে গেল। সিঁড়িতে কার পায়ের শব্দ, আবার অবিশ্বাস্যভাবে মমিটার ফিরে আসা। লং নটন আক্রান্ত হয়েছিল কদিন আগে, তাকে বেলিংহ্যাম শাসিয়েছিল। আজকে লি মঙ্ক হাউস আক্রান্ত, তাকেও বেলিংহ্যাম শাসানি দিয়েছিল। সমস্ত ব্যাপারগুলো আসছে একই উৎস থেকে, এবং এমন এক ভয়াবহ অলৌকিক পৈশাচিক ব্যাপার এর মধ্যে লুকিয়ে আছে যা মানুষ কল্পনাও করতে পারে না। বেলিংহ্যাম নিশ্চয়ই অপরাধী, কিন্তু যে ভয়ঙ্কর উপায়ে সে তার কাজ সম্পন্ন করে চলেছে তা ভাবলেই শিউরে উঠতে হয়। বাড়িতে ঢোকার সময় তাকে বেলিংহ্যাম ডাকল। শয়তানিতে তার চোখ দুটো জ্বলছে। স্মিথের মন রাগে পুড়ে যাচ্ছে। হঠাৎ বিদ্রূপের ভঙ্গিতে বেলিংহ্যাম তাকে জিজ্ঞাসা করল লির কথা। রাগে ফেটে পড়ল স্মিথ। জ্বালাভরা কণ্ঠে সে বলল, তুমি শুনলে খুশি হবে না যে লি বেশ ভালোই আছে, বিপদের কোনো সম্ভাবনাই নেই। তোমার শয়তানি এবার বেশ সুবিধা করতে পারেনি। অবাক হবার ভান করল বেলিংহ্যাম। আমি তো কিছুই বুঝতে পারছি না স্মিথ। ও, তুমি ভাবছো আমি লিয়ের দুর্ঘটনার জন্য দায়ী? হ্যাঁ নিশ্চয়ই। ক্রোধে গর্জন করে ওঠে স্মিথ। তোমার ওই কঙ্কালটাকে জাগিয়ে লির পেছনে ওকে লেলিয়ে দিয়েছো। বেলিংহ্যাম প্রতিবাদ করে। তা কি করে সম্ভব হয়? স্মিথ তীব্র স্বরে বলে উঠল, তোমাকে শেষবারের মতো সাবধান করছি বেলিংহ্যাম, তুমি এখানে থাকার সময় কলেজের বন্ধুদের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, আর তার জন্য দায়ী থাকবে তুমি। তোমার এই মিশর দেশের তুকতাক আর শয়তানি এখানে চলবে না। পরদিন সন্ধেবেলায় স্মিথ ঘর ছেড়ে বেরিয়েছে ডাক্তার বন্ধু প্যাটারসনের কাছে যাবে বলে। নির্জন গাছপালা ঢাকা পথ দিয়ে স্মিথ চলছে। শান্ত বাতাস বইছে ঝিরঝির করে। আকাশে মেঘের আনাগোনা, ম্লান জ্যোৎস্নায় চারপাশ ঢাকা। নির্জন পথে স্মিথ জোর পায়ে চলছে। সামনে পার্ক, পার্কের ওপারে বন্ধু প্যাটারসনের বাড়ি।
স্মিথ পার্কে ঢুকলো। হঠাৎ দেখল ছায়ার মতো কি যেন একটা তার দিকে এগিয়ে আসছে দ্রুত বেগে। অন্ধকারে তার চোখের কোটর থেকে যেন লাল আগুন ঠিকরে বেরোচ্ছে। ভয়ে আতঙ্কে প্রাণ রক্ষার তাগিদে দ্রুত ছুটল। ভয়ঙ্কর মৃত্যু ছুটে আসছে পিছনে। নড়ি ছড়ানো পথে স্মিথের পা আটকে যাচ্ছে। সে পাচ্ছে না জোরে দৌড়তে। ভীষণ ভয়াল নেকড়ের মতো হিংস্র মমিটা তীব্র বেগে ছুটে আসছে। চোখ দুটো জল করে জ্বলছে রক্তচুনির মতো। কুচকুচে কালো অস্থি সর্বস্ব একটা হাত তার দিকে বাড়ালো। আর বুঝি পরিত্রাণ নেই। বাজবার অদম্য তাগিদে স্মিথ প্রাণপণে ছুটছে সামনে প্যাটারসনের বাড়ি। ঈশ্বরকে ধন্যবাদ, দরজাটা খোলা। আপ্রাণ প্রয়াসে দমকা হাওয়ার মতো ঘরের মধ্যে পৌঁছে কোনো রকম খিল আটকে অস্ফুট আর্তনাদ করে অচেতনের মতো শুয়ে পড়ল স্মিথ। ছুটে এলো প্যাটারসন। কিছু পরে সুস্থ হলো স্মিথ। বন্ধুকে বলল সব কথা। বেলিংহ্যামের অজ্ঞান হওয়া থেকে শুরু করে সব কথাই সে বলল। প্যাটারসন বিস্ময়ে স্তম্ভিত। সে যেন বিশ্বাসই করতে পারছে না এসব। বিশ্বাস করো প্যাটারসন, এর একটা শব্দও মিথ্যে নয়। পুরনো পুঁথি থেকে মন্ত্র শিখে তা দিয়ে মমিকে জীবন্ত করে মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার পৈশাচিক পথ পৃথিবীতে বোধহয় আর কেউ গ্রহণ করেনি। কিন্তু আমি এর প্রতিশোধ নেবই। বন্ধু বান্ধবের জন্য, মানবিক আদর্শের কথা বিবেচনা করে, অন্তত নিজেকে বাঁচাবার তাগিদে এটা আমাকে করতেই হবে। রাতটা বন্ধুর ওখানে কাটালো স্মিথ। পরদিন বেরিয়ে বন্দুকের দোকানে গিয়ে ভারী একটা রিভলভার কিনে তাতে দুটো কার্তুজ ভরল। তারপর দ্রুত এলো মিনারে। কোনো রকম শব্দ না করে স্মিথ ঢুকলো বেলিংহ্যামের ঘরে। বেলিংহ্যাম বসে যেন কি লিখছে। মমিটা বাক্সর মধ্যে শক্ত হয়ে শুয়ে আছে। স্মিথ সশব্দে দরজাটা বন্ধ করল। দরজা বন্ধ করার শব্দে বেলিংহ্যাম চমকে উঠল। আরও ভীষণভাবে চমকালো স্মিথকে দেখে। স্মিথ এখনো জীবিত। স্তব্ধ বিস্ময়ে স্মিথের দিকে সে হাঁ করে চেয়ে উঠল। স্মিথ রিভলভারটা বার করে হাতে ধরল। স্মিথ, কি ব্যাপার? অস্ফুট স্বরে বলে উঠল বেলিংহ্যাম। টেবিল থেকে ওই ছুরিটা নিয়ে মমিটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেলো। স্মিথ দৃঢ় আদেশের স্বরে বলল, 5 মিনিটের মধ্যে কাজ আরম্ভ করো, না হলে এই বুলেট দিয়ে তোমার মাথার খুলিটা উড়িয়ে দেব। বেলিংহ্যাম অনেক অনুনয় বিনয় করল তাকে। স্মিথ কিন্তু অনড়। রিভলভার ধরা তার কঠিন মূর্তির দিকে তাকিয়ে ভীত বেলিংহ্যাম ছুরিটাকে মমির ভিতর ঢুকিয়ে দিল। ছুরির আঘাতে শুকনো হাড় পাঁজরা খসে পড়তে লাগলো। পুরনো ধুলোর গন্ধে ঢেকে গেল ঘর। শেষ পর্যন্ত মমির কঙ্কালটা ভেঙে হুড়মুড় করে মাটিতে পড়ল। অন্ধকারে গহ্বরে তার চোখ দুটো যেন তখনও জ্বলছে। স্মিথ এবার আদেশ করল, কঙ্কালটাকে আগুনের মধ্যে ফেলে দাও। মমির খণ্ড বিখণ্ড অংশগুলো জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দাও, যেন ওগুলো হু হু করে জ্বলে ওঠে। মমি পড়ার এক বিশ্রী বিকট গন্ধে ঘর ভর্তি হয়ে উঠল। অসহ্য দুর্গন্ধে স্মিথের বমি এসে গেল। কিন্তু সে দৃঢ় নির্বিকার। কিছু পরে মমির আর কোনো চিহ্ন রইল না। এবার নিশ্চয় তুমি খুশি হয়েছ? প্রশ্ন করল বেলিংহ্যাম। তার চোখে ঘৃণা, মুখে বিদ্রুপ। না, মমির সঙ্গে সব কিছু তোমাকে নষ্ট করতে হবে, যেন ভবিষ্যতে তুমি আর এরকম বদমাইশি না করতে পারো। বেলিংহ্যাম গাছের শুকনো পাতাগুলো নিয়ে আগুনে ফেলল। আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল ঘর। পরে একটা অপরূপ সুমিষ্ট সৌরভে ঘরটা ভর্তি হয়ে গেল। এবার পুঁথিটা বের করো। রিভলভার উঁচিয়ে স্মিথ বলল, পুঁথি? সেটা আবার কি? প্যাপিরাস পাতার হলদে রঙের পুঁথি, যেটা তুমি ডয়ারের মধ্যে চাবি দিয়ে রেখেছো। বেলিংহ্যাম যেন আতকে শিউরে উঠল। ওই মূল্যবান পুঁথি সে প্রাণ গেলেও নষ্ট করতে পারবে না। তাছাড়া ওর মধ্যে অলৌকিক শক্তির চাবিকাঠি আছে। সে স্মিথকে শিখিয়ে দেবে কেমন করে মৃত আত্মাদের রাত্রিবেলায় জাগ্রত করতে হয়।
তাদের রক্ষা করতে হয়। দৃঢ় প্রতিজ্ঞা কঠিন হৃদয় স্মিথ ড্রয়ারের চাবি খুলে পুঁথিটা টেনে বার করলো। দাও করো না। দাও না, দাও না, দাও আমি দেবো বলছি, না। দাও না, বলছি, না, দাও বলছি, না। দাও। স্মিথ তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল ঘরের কোণে। পুঁথিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিক্ষেপ করলো অগ্নিকুণ্ডে। সব ছাই হয়ে গেল। তারপর আর বিশেষ কিছু হয়নি। অক্সফোর্ডের পুরনো এলাকায় সেই রকম ঘটনার কোনো দিনও ঘটেনি। বেলিংহ্যাম অক্সফোর্ড ছেড়ে চলে গেছে সুদানের দিকে। সে জানে প্রকৃতির রহস্য অসীম। সেই অনন্ত রহস্যের মধ্যে সে যেতে চায়, জানতে চায় তার স্বরূপ। হয়তো সেই পথের সন্ধান এখনও সে করে চলেছে। শুনছিলেন আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েল রচিত মাম্মি রহস্য। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন রাজ এবং অপূর্ব। পরিচালনায় টিম ব্যানার্জি স্টুডিও। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের পাশে থাকুন, আমরা এগিয়ে যাব। ধন্যবাদ।